ইসলামপুরে ওনাদের ভবিষ্যৎ যদি ইসলামপুরে চেয়ারম্যান হতে থাকতে হয় বা আগামী দিনে রাজনীতি টিকে থাকতে হয়, তাহলে ওনাদেরকে বিজেপি ছাড়া অন্য কোনো অপশন নেই। এবার উপায় সিদ্ধান্ত যেটা হয়েছে রাত্রে এবার গোপন সূত্রে আমাদের কাছে যেটা খবর আসছে, পার্টি ওনারা নিজে এবার 10 কোটি টাকা দিয়ে, ঠিক আছে, মাঝখানে মিডিলম্যানের মাধ্যমে রাজ্য স্তরের নেতাদের সাথে যোগাযোগ করে, যেটা আমাদের কাছে ইনফরমেশন, আমাদের কাছে গোপন সূত্রে খবর 10 কোটি টাকা ওনারা দেবেন। ওনাদের এখন আগে যেটা বলছিল ওনারা দাবি করছিল, এবার ওনারা অনুরোধ রাখছে যে নেক্সট জেলা সভাপতি বিজেপির কানাইলাল ওনারা এটা দাবি করছে, এবং চেয়ারম্যানটা হয়তো উনি হোক বা ওনার পছন্দের কাউকে রাখতে হবে, কিন্তু ওনারা বিজেপিতে এই শর্তে আর কি, শর্তে মানে কি, মানে ওনারা টাকা দিয়ে 10 কোটি টাকার ডিলের মাধ্যমে ওনারা বিজেপিতে আসতে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু বিগত 25 বছরে এই কানাইলাল আগরওয়াল যিনি চেয়ারম্যান ছিলেন, আমরা ওনার কাজ, আজকে ইসলামপুর যে 25-30 বছর থেকে পৌরসভা, কিন্তু আমরা দেখেছি সবথেকে ব্যর্থ যদি পৌরসভা সেটা হচ্ছে ইসলামপুর পৌরসভা। আমরা যদি মাছ বাজারে যাই, সেই বৃষ্টির মধ্যে মাছ বাজারের ভেতরে কিন্তু আমাদের কিন্তু ছাতা নিয়ে বাজার করতে হয়, সেটা কিন্তু আমরা সকলেই জানি, ইসলামপুর সকল মানুষ। এবং জঞ্জালপূর্ণ একটা যদি পৌরসভা হয় সেটা কিন্তু ইসলামপুর পৌরসভা। আর আপনাদের মাধ্যমে একটাই বার্তা আমরা দিতে যাচ্ছি যে 10 কোটি কেন টাকা দিয়ে আর এই ধরনের নেতাদেরকে বিজেপিতে নেওয়া হবে না, সেটা আমাদের রাজ্য নেতৃত্ব বলে দিয়েছে। এই ধরনের জঞ্জাল, তৃণমূলের কোনো জঞ্জালকে কিন্তু পার্টি কোনোভাবে এদের এন্ট্রি দেওয়া হবে না, সে যেই মাধ্যমে ওনারা যাক। আর আজকে ইসলামপুরে যদি আমরা সমস্ত বিষয় দেখি, আজকে একটু বৃষ্টি, এই যে বর্ষাকাল আসছে, বৃষ্টি হলে আমরা দেখতে পাই কি, মানে হাঁটু পর্যন্ত জল কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই। মাছ বাজার বললাম, যে কোনো সবজি বাজার, আমাদের ক্যান্ডিডেটও বললো যে ওনার যে বিষয়গুলো, এবং ওনার যেটা বিগত দিনের যে রাজনৈতিক পরিসংখ্যান ছিল, উনি প্রথমে কংগ্রেস, তারপরে উনি নির্দল, তারপরে আবার তিনি সিপিএমের সমর্থনে কংগ্রেসের মাধ্যমে এমএলএ হলেন। বিধানসভাতে কিন্তু আমরা ওনাকে কখনো দেখতে পারিনি, কেননা উনি পাশ করে কিন্তু তৃণমূল জয়েন করতে, এবার উনি ওখানে গিয়ে উনি তৃণমূল না কংগ্রেস সেইটা নির্ধারিত করতে পারে 3 বছর, কিন্তু আমরা কিন্তু তাকে কিন্তু বিধানসভাতে ইসলামপুর নিয়ে কিন্তু আওয়াজ তুলতে দেখিনি। তারপরে উনি তৃণমূল হলেন, লোকসভাতে উনি দাঁড়ালেন, কীভাবে গোহার হারলেন সবাই দেখলো, নিজের ওয়ার্ডে সেই সময় 500 ভোটে উনি হেরেছিলেন। এইবার যে লোকসভা, এই বিধানসভাতে উনি নিজের ওয়ার্ডে 152 ভোটই উনি হেরেছেন, নিজের ওয়ার্ডে, যেখানে নিজের ওয়ার্ডে যার জনসমর্থন নেই, উনি কি করে আজকের দিন, আজকে 6 তারিখ, উনি কী করে উনি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান আছেন, এটা কিন্তু আমি মনে করি এটা ওনার কাছে এর থেকে লজ্জার বিষয় হতে পারে না। আজকে ইসলামপুরে 12টি ওয়ার্ড কিন্তু বিজেপির দখলে। যদি আমি পৌরসভায় নিরিখে দেখি, 8836 ভোটে ইসলামপুর পৌরসভা বিজেপি লিড করেছে। তো এই মুহূর্তে ওনাদের যে অভিসন্ধি, যে টাকার মাধ্যমে বিজেপিতে ঢুকবো, এটা তো কখনোই হবে না, বিজেপিতে এই ধরনের নোংরামো চলে না। এবং অতি সত্য আমি মনে করি ওনার এই মুহূর্তে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া উচিত, এবং সন্ন্যাস নিয়ে পৌরসভাটা উনি চেয়ারম্যান থেকে ইস্তফা দেওয়া উচিত, এবং ওনার উচিত এই ইসলামপুর পৌরসভা ভেঙে দেওয়া। কারণ যেখানে 12টা ওয়ার্ড, যেখানে আমার 17টা ওয়ার্ডের মধ্যে 12টা ওয়ার্ডই বিজেপি, যেখানে ব্যাপক 1500, 1200, 2000 পর্যন্ত ভোটে লিড, সেইখানে একটা পৌরসভা তৃণমূলের মাত্র 5টা ওয়ার্ড জিতে কী করে উনি সেখানকার চেয়ারম্যান থাকেন, এটা কিন্তু ইসলামপুরবাসীর কিন্তু প্রশ্ন, ইসলামপুরবাসীর প্রশ্ন আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। আরেকটা বিষয় আছে, বিগত দিনে আমরা দেখেছি যে যখন রাম মন্দির যেটা আমাদের শিলান্যাস হয়েছিলেন, উনি একটা বিশেষ সম্প্রদায়কে নিয়ে হাজার হাজার সংখ্যা নিয়ে কিন্তু ইসলামপুরের বুকে কিন্তু সেই রাম মন্দিরের বিরোধিতা করার জন্য নেমেছিলেন। যেদিন শিলান্যাস নরেন্দ্র মোদীজির হাত ধরে আমাদের উত্তরপ্রদেশে আমাদের যে অযোধ্যাতে অনুষ্ঠিত হয়েছিল শিলান্যাস, সেদিন উনি হাজার হাজার বিশেষ সম্প্রদায়কে লোক নিয়ে উনি নিজের নেতৃত্ব দিয়ে কিন্তু বিরোধিতা করেছিলেন। আমরা সিএতে কিন্তু আমরা দেখেছি ওনার কিন্তু অহিংস সেই আন্দোলন এই ইসলামপুরের বুকে বিশেষ সম্প্রদায়ের লোককে নিয়ে কিন্তু এই কানাইলাল আগরওয়াল করেছিল। আরও অনেক বিষয় যেটা আমরা ওনার নেতৃত্বে, আজকে ইসলামপুরে যত ক্রাইম, ক্রিমিনাল ওনার নেতৃত্বে, এগুলো সমস্ত ওনার প্রশ্রয়ে কিন্তু বেড়ে গেছে। আজকে ইসলামপুরের মধ্যে যিনি ইসলামপুরের তৎকালীন বিধায়ক করিম চৌধুরী নিজে বলেছেন এটা উনি একটা গুন্ডা, যে যাকে নিয়ে জাকিরকে উনি কিন্তু বলেছিলেন কিন্তু একটা গুন্ডা, সেই জাকিরকে নিয়ে আজকে টোটাল ইসলামপুর বিধানসভার মধ্যে যে সন্ত্রাস বিগত দিনে চালাতো, সেই ধরনের লোককে বিজেপিতে কখনো এন্ট্রি নেই, যেটা আমাদের রাজ্য নেতৃত্ব পরিষ্কার কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে। সুতরাং এইসব লোককে পার্টিতে জায়গা হবে না। এখন একটাই জায়গা আছে ওনাদেরকে, হয়তো অবসর, রাজনৈতিক অবসর। পরবর্তীতে বিজেপি ক্ষমতায় আসার পরে 29 তারিখে আমাদের সরকার গঠন হবে,
এবং এই ধরনের দুর্নীতিবাদ যেই সকল চেয়ারম্যান বলি যা তৃণমূলের নেতা আছে, কারণ আপনারা দেখেছেন যেই দিনে আমাদের বিজেপি সরকার আমাদের গঠন প্রায় আমাদের যখন 207-এ আমাদের সংখ্যা দেখাচ্ছিল, তখনই কিন্তু যত দপ্তর কিন্তু প্রত্যেকটা দপ্তরে কিন্তু সেন্ট্রাল ফোর্স দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছিল। এবং বলা হচ্ছিল যেন যে কোনো ফাইল যেন সেখান থেকে যেন চুরি করতে না পারে। এবার ইসলামপুর পৌরসভাতে কিন্তু তাই হবে। আমরা ইসলামপুর পৌরসভায় বিগত দিনে দেখেছি তৃণমূলের যত কাউন্সিলর প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যা দুর্নীতি এরা করেছে, যাদের প্রাপ্য তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি, যারা মানে যাদের অলরেডি ঘর করা ছিল সেই সব ব্যক্তিদেরকে কিন্তু ঘর দেওয়া হয়েছে, এবং যাদেরকে ঘর দেওয়া হয়েছে তাদের কাছ থেকে 25 থেকে 25,000 টাকা করে কিন্তু কাটমানি নেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের কাছে এখন অনেকেই আসছেন, ওনারা বলছেন আমরা লিখিত কমপ্লেন করবো, আমরা অবশ্যই লিখিত কমপ্লেন করবো, তার টাকা তুলে দেওয়ার ব্যবস্থাটা আমরা করবো। আমরা সেই যে তৃণমূলের কাউন্সিলররা যারা কাটমানি নিয়েছিল সেই তুলে দেওয়ার ব্যবস্থা করব। এবং তার সাথে সাথে বলে রাখি, ইসলামপুরে যে ভাইস চেয়ারম্যান বর্তমানে যে আমাদের জ্যোতি দত্ত মহাশয়, যিনি বর্তমানে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিগত দিনে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, ওনার কিছু ঘোটালা আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি। বিগত 20 থেকে 25 বছর ধরে উনি এই 17 নম্বর ওয়ার্ড আর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার কাছে আজকে একটা তথ্য আসছে, উনি প্রধানমন্ত্রী আবাস যোজনা মানে যার কোনো জায়গা নেই, মানে কোনো প্রপার্টি নেই, সেই ব্যক্তিকে কিন্তু উনি প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে কিন্তু টাকা অ্যালার্ট হয়েছে, ব্যাংকে টাকা ঢুকছে, মানে ওই টাকা উনি ওই লোকের নামে উঠিয়ে কিন্তু নিজে হজম করেছে। আমি নামও বলে দিচ্ছি, রাজকুমার দাস, সেই ব্যক্তি 17 নম্বর ওয়ার্ডের বাড়ি। ওনার নিজের ভাগনা নাম হচ্ছে উত্তম দাস, সেই এক ব্যক্তি ওনার নামে 2খানা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে না মানে ওনার জায়গাতে 2খানা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হয়েছে একই ব্যক্তির নামে। 2 জায়গাতে কিন্তু ওনার 2টা জায়গাতে জায়গা আছে, এবং আমি জায়গা নম্বর হিসেবে বলে দিচ্ছি, চোপড়াঝাড় মৌজা 5121 দাগ, সেই দাগের মধ্যে 4.5 কাঠা প্রপার্টি জায়গার উপরে সেইখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সেই ব্যক্তির নামে উত্তম দাসের নামে সেখানে হয়েছে, মানে যেটা হচ্ছে জ্যোতি দত্তের ভাগনা। এবং বিভিন্নভাবে উনি মন্দিরের নাম করে, জ্যোতি দত্ত মহাশয় মন্দিরের নাম করে লক্ষ লক্ষ টাকা যারা বাড়ির জায়গা কিনতে তাদের কাছ থেকে কিন্তু মানে সেটা কাটমানি হিসাবে নেওয়া হয়েছে। দুর্গা মন্দিরের নাম করে উনি এই কাজগুলো করেছেন। এবং আপনাদের কাছে আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, এমন কিছু কিছু নেতা আছে আমাদের ইসলামপুরের মধ্যে, 4তলা বিল্ডিং, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আছে সেখানে, সেটা সমস্ত দায় কানাইলাল আগরওয়ালকে নিতে হবে। এবং আমরা ক্ষমতায় আসার পর এবং পৌরসভাতে ঢুকে এই সমস্ত তদন্ত হবে, এবং এই ধরনের দুর্নীতিগ্রস্ত যারা ইসলামপুরকে চালাচ্ছেন তাদের কিন্তু আগামী ওনারা যেটা বিজেপিতে যাচ্ছেন তাদের কিন্তু আগামীতে জায়গা যেটা হবে সেটা হচ্ছে ইসলামপুর, যেটা হচ্ছে জেল। এবং আমরা বলেছি আমাদের সরকার গঠনের পরেই দ্বিতীয়ত্বর নামে যেটা বললাম প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যে দুর্নীতিগুলো করেছে, আমি সঞ্জীব ভাওয়াল 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমি ওনার নামে ফার্স্ট FIR করবো থানাতে সরকার গঠন করে। এবং সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। ওনার নিজের ভাগনাকে ইন্দিরা আবাস যোজনার ইন্দিরা আবাস যোজনার ঘর ছিল, সেই ইন্দিরা আবাস যোজনার ঘর ভেঙে সেইখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হয়েছে। মানে ইন্দিরা আবাস যোজনা মানুষকে ঘর পাচ্ছে না, সেই ইন্দিরা আবাস যোজনার ঘরটা ভেঙে দিয়ে সেই জায়গাতে উনি নিজের ভাগনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছে। এবং সেই ওই ভাগনার নামে আরেক জায়গায় প্রপার্টি, সেইখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে ঘর হয়েছে। ঠিক আছে, সমস্ত তথ্য এভিডেন্স এবং প্রমাণ আমার কাছে আছে। সরকার গঠন 9 তারিখ হচ্ছে, এবং 9 তারিখের পরে আমরা পৌরসভাতে অভিযান করব, এবং আমরা খুব তাড়াতাড়ি ওই ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্তর বিরুদ্ধে আমরা FIR করব। এবং তার সাথে সাথে বলে এই সমস্ত দুর্নীতির মাস্টার মাইন্ডে যে কানাইলাল আগরওয়াল, এবং তার বিরুদ্ধে আমাদের কিন্তু পরবর্তী স্টেপ শুরু হচ্ছে। বলছি, একটা গোপন বৈঠকের কথা বললেন, সেই গোপন বৈঠকের কি এভিডেন্স আপনাদের কাছে রয়েছে? সব আছে আমাদের। বলছি যে 27 অবধি তো পৌরসভার মেয়াদ রয়েছে, যদি ইস্তিফা না দেন, আপনারা ইস্তিফার দাবি তুললেন, আপনাদের কাউন্সিলর রয়েছে, অনাস্থা আনার কি আপনাদের কাছে শুনুন না, যা পশ্চিমবঙ্গের ইসলামপুরের শহরের যা ম্যান্ডেট আছে ওনার উচিত ইস্তফা দিয়ে দেওয়া, তারপর বাকিটা আমাদের দল সিদ্ধান্ত নেবে কী করবে। রাজ্য সরকার গঠন হবে, অনাস্থার কোনো বিষয় নেই। সরকার গঠন হওয়ার পরে যেটা রাজ্য থেকে আমাদের নির্দেশ যেটা আছে সেভাবে আমরা আগাবো। আপনারা কি আশঙ্কা করছেন যে কানাইলাল আগরওয়াল বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, বিজেপিতে প্রবেশ করার? আপনাকে তো ইনফরমেশন আমি বললাম যে ওনাদের গোপন বৈঠকে ওনারা চেষ্টা চালাচ্ছে, এবং সেটা একটা বড় অঙ্কের টাকা নিয়ে ওনারা এন্ট্রি করতে চাচ্ছে, যেটা আমাদের কাছে খবর আছে, সেটা আপনাদেরকে জানালাম। কার সঙ্গে যোগাযোগ করছে ওনারা আমাদের একজন মিডল ম্যানের মাধ্যমে ওনারা রাজ্য নেতৃত্বের সাথে যোগাযোগ করছে। বলছি যে পৌর বোর্ডের কথা বললেন, কিন্তু পৌর বোর্ডে দেখা যাচ্ছে যে এবার বিধানসভা নির্বাচনের আপনি ফলাফল নিয়ে কথা বললেন, কিন্তু পৌর বোর্ডে দেখা যাচ্ছে যে যেই
ভোটের নিরিখে বা যে কাউন্সিলরদের জিতের নিরিখে পৌরসভা গঠন হয়েছে তৃণমূলে, সেক্ষেত্রে তো ওয়ার্ডগুলিতে তৃণমূলই জিতে রয়েছে আর কি। আমি এইবারে বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট হিসেবে নিরিখে আমি বললাম যে মানুষের যদি ওনাদের প্রতি আস্থা থাকতো তাহলে ওনারা কিন্তু নিজের কানাইলাল আগরওয়াল নিজের ওয়ার্ডে হাঁটছেন না। মানুষ ওনাদের প্রতি বিদ্যুৎ হয়ে আছে। এমন যেমন যিনি এমএলএ ক্যান্ডিডেট টিএমসির, যিনি নিজের ওয়ার্ডে হেরে আছে, তার মানে পশ্চিম ইসলামপুরের মানুষ কিন্তু ওনাদেরকে চাইছে না। পৌরসভা থেকেও যাচ্ছে না। 17টা যেখানে 17টা ওয়ার্ডের মধ্যে 12টা ওয়ার্ডই যেখানে 1200 থেকে 800, 700, 1500, 2000 পর্যন্ত কিন্তু বিজেপি লিড করেছে। তো ওনার নৈতিক দায়িত্ব হিসাবে ইসলামপুর মানুষ যেহেতু ওনার এগেনস্টে ম্যান্ডেট দেওয়া হয়েছে ইসলামপুর টাউনে, সেই ক্ষেত্রে ওনার অবশ্যই চেয়ারম্যান পদ থেকে ওনার রিজাইন করা উচিত বলে আমি মনে করি। যেখানে ভবানীপুরে শোচনীয় হার হেরে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তার হার মানতে রাজি নয়, তিনি ইস্তফা দিচ্ছেন না, এদিকে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সেখানে আপনি কিভাবে ভাবছেন যে এই পরিসংখ্যানের নিরিখে এই কানাইলাল আগরওয়াল ইস্তফা দিবেন? না, ওটাই বলছি গ্রাউন্ডে ভাবছেন? না, আমি ওটাই বলছি যে আজকে যেভাবে ইসলামপুর শহরে মানুষ বিজেপিকে সমর্থন করেছে, আর এটা কিন্তু এমনি হয়নি। কিন্তু আজকে ইসলামপুর পৌরসভা কানাইলাল আগরওয়াল চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একটা বললাম যে মাছ বাজারে ছাতা নিয়ে মাছ বাজার করতে হচ্ছে। একটা রাস্তা একটু বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, রাস্তা একটু বেশি বৃষ্টি হলে কিন্তু যত নর্দমার যত নোংরা রাস্তা পারাতে হচ্ছে। শুধু এর মতো অবস্থা, তার মানে ওনার এগেনস্টে এগুলো ভোট হচ্ছে। আর বাকি যেটা বলছেন উনি বিধানসভাতে জিতেছেন, হ্যাঁ জিতেছেন, সেটাও বিশেষ সম্প্রদায় একটা, মানে এখানেও তাদের কাছে না শিক্ষা না চাকরি না তাদের কাছে কোনো বিষয় ছিল। তাদের একটা আপনার পোলারাইজ হয়েছে, একটা ওনারা একটা ধর্মীয় করেছে, ওটা রাজনীতি করেছে। বলছিলাম দাদা, একসময় আপনাদের যে লোকসভার এমপি রয়েছে তিনি ইসলামপুরে সুইমিং পুল থেকে অন্যান্য বিভিন্ন রকম কেন্দ্রীয় স্তরের প্রকল্প এখানে করার চেষ্টা করেছিলেন, কিন্তু বারবার তিনি অভিযোগ করেছিলেন যে ইসলামপুরের থেকে তিনি এনওসি কিংবা জায়গার কোনো বিষয় পাচ্ছেন না। আপনারা আসছেন, ইসলামপুরের যানজটেরও একটা বড় সমস্যা রয়েছে, সেগুলি কি কোনোভাবে সমাধান করবেন? আপনারা কি প্রতিশ্রুতি দিবেন? শুনুন, যেহেতু এতদিন তৃণমূল গভর্নমেন্টে ছিল, পৌরসভা তৃণমূলের আন্ডারে ছিল, এতদিন আমরা করে উঠতে পারিনি। সেরকম শুধু আমাদের এমপির কথা বলছি না, শুধু আমাদের এর আগে যে আমাদের দেবশ্রী চৌধুরী যিনি ছিলেন, ওনার প্রকল্পের মোটামুটি 50 লক্ষ টাকার কাজ কিন্তু পৌরসভা কিন্তু এনওসি দেয়নি। তার মধ্যে 17 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলের জন্য 20 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, সেটারও কিন্তু এনওসি কিন্তু এখন ওয়ার্ডে যেমন জিম সেন্টার আছে, আমাদের কমিউনিটি আপনার টয়লেট, এইসব বিষয় নিয়ে টোটাল 50 লক্ষ টাকা দেবশ্রী চৌধুরীর আমলের এমপি লেটের টাকা কিন্তু আমরা এখনো পর্যন্ত কাজ শুরু করাতে পারিনি, একমাত্র এদের বিরোধিতার জন্য। বিষয় তো ক্লিয়ার হয়ে গেছে। দুটো তিনটে বিষয়। প্রথম হচ্ছে পৌরসভার যিনি চেয়ারম্যান তার উপরে মানুষের আস্থা নেই। বিগত লোকসভা নির্বাচনেও মানুষ এখানে তার উপরে আস্থা রাখেনি। পৌরসভার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। এবারে বিগত যেই নির্বাচন, সবে যে নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচনে, এখানেও ভারতীয় জনতা পার্টি 9000-এর কাছাকাছি ভোটে আমরা এই পৌরসভাতে লিড রয়েছে। 12টার উপরে ওয়ার্ডে আমরা লিড। এখন আপনারা অনেকে বলতে পারেন যে পৌরসভাতে তো উনি জিতেছে। পৌরসভাতে উনি জেতেনি। পৌরসভাতে উনি ছাপ্পা ভোট মেরে, আমরা জানি মানিক দত্তকে কীভাবে বের করে দিয়েছিল। আমাদের অনেক লোকে মানিক দত্তকে বাঁচিয়ে রেখেছিল জন্য সেই মানিক দত্ত আজকে আবার টিএমসিতে যোগদান করতে আর পেরেছে। সাহেব পৌরসভাতে ভোট হয়নি, ছাপ্পা ভোট হয়েছে তৃণমূলের চটিচাটা পুলিশের আর সেখানকার অফিসারদের দৌলতে উনি এই বিগত পৌরসভা নির্বাচনে অন্তত সরকারে ছিলেন, এই ক্ষমতায় আছেন। এবারে আগামীতে যখন নির্বাচন হবে দেখবেন পৌরসভা আমরা জিতব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভোটের আগে, রেজাল্টের আগে, ভোটের পরে রেজাল্টের আগে ওনারা কয়েকজন বিধায়ক মিলে আমাদের দলে যোগ দেওয়ার জন্য, আমাদের দলকে ব্ল্যাকমেল করার জন্য, যেটা এর আগেই বলল যে তারা আমাদের দলের কাছে একটা বড় অঙ্কের টাকা ডিমান্ড করেছে। যখন 4 তারিখে রেজাল্টটা উল্টা হয়েছে, ডিমান্ডটা উল্টা দিকে হয়েছে, এখন ভারতীয় জনতা পার্টিকে 10 লক্ষ টাকা দিয়ে তিনি বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, 10 কোটি টাকা দিয়ে। এই যে দুটো তিনটে বিষয়, সেটা আমরা জানি। আমরা জানা সত্ত্বেও সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে সাধারণ ভারতীয় জনতা পার্টিতে যারা ভোট দিয়েছে, যারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে বিশ্বাস করে, যারা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত চোর ছাত্রদেরকে বিজেপিতে চায় না, তাদেরকে জানান দেওয়ার জন্য আজকে মূলত এই প্রেসকে ডাকা, আপনাদেরকে ডাকা, আপনাদের মাধ্যমে এই বিষয়টা তাদেরকে জানানো।
এটাই আজকে মূলত কোন কোন বিষয়। বিধায়ক তারা বৈঠক করেছিলেন? কোন কোন বিধায়ক? আশেপাশের 4টা বিধায়ক আমাদের কাছে যেটুকু খবর আছে তারা যোগাযোগ করেছেন।